দর্শক, এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এসকে লিটন। লিটন, চুয়াডাঙ্গায় নির্বাচনী উত্তাপ কেমন দেখছেন? প্রচার প্রচারণার প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদেরকে একটু জানান। ফারহানা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন, আমি চুয়াডাঙ্গা একে আছি। এখানে যে প্রার্থী রয়েছে, বিএনপির প্রার্থী রয়েছে, ধানের প্রার্থী রয়েছে শরীফুজ্জামান এবং জামাতের প্রার্থী রয়েছে। তবে এখানে যেই জায়গাটিতে আমি অবস্থান করছি, আসলে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি আছে। এখানে কিন্তু প্রচার প্রচারণা চলছে, গণসংযোগ চলছে এবং বিএনপির যে প্রার্থী রয়েছে তিনি কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে, গণসংযোগ করছে, ভোটারদের কাছে ভোট চাচ্ছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু দেখছি, যেহেতু চায়ের দোকান থেকে শুরু করে সব ক্ষেত্রে কিন্তু এখন নির্বাচনী আলোচনা, নির্বাচনের কথা বলছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। এবং দীর্ঘদিন থেকে আপনি জানেন যে দীর্ঘদিন থেকে কিন্তু যারা তরুণ ভোটার তারা কিন্তু ভোট দিতে পারেনি, তাদের ভিতরে কিন্তু আকাঙ্ক্ষা আছে এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা বলছে যে এলাকার উন্নয়নে, চুয়াডাঙ্গার উন্নয়নে যারা কাজ করবে তাকে ভোট দেবে, এমনটি কিন্তু বলছে। তবে এখানে এসে বিভিন্ন জায়গায় পরিদর্শন করে যেটি দেখছেন এভাবে কিন্তু লিফলেট বিতরণ করা হচ্ছে। তবে এখানকার যে বিএনপির যে প্রার্থী রয়েছেন শরীফুজ্জামান, তার বড় ভাই শাহিদুজ্জামান টরিক, যাকে আসলে টরিক নামে এই চুয়াডাঙ্গাবাসী চেনে, যাকে বলা হয় যে তিনি এই এলাকার জন্য, মানুষের জন্য অনেক দিন থেকে কাজ করে আসছেন, মানবতার ফেরিওয়ালা বলা হয় যাকে। তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানুষের কল্যাণের কথা বলছেন, মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং মানুষ কিন্তু তার কথাগুলো নিচ্ছে এবং তিনি কিন্তু বলছেন যে আসলে তার ভাই যদি এখানে নির্বাচিত হয় মানুষের জন্য কাজ করবে। এবং তিনি কিন্তু ইতিমধ্যেই, এর আগেও আমরা জানিয়েছিলাম যে এই চুয়াডাঙ্গার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু মাদ্রাসা তৈরি করে দিয়েছেন এবং বিভিন্ন মানবতা যে সমস্ত কাজ সেগুলো কিন্তু তিনি করেছেন। আসলে এখানে আমি দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি, তিনি গণসংযোগ করছেন, মানুষের সাথে কথা বলছেন। আমি একটু আপনার সাথে জানতে চাই, আসলে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, অনেকদিন থেকে মানুষের কল্যাণে কাজ করছেন, মানুষের সেবা করছেন, আপনি সিঙ্গাপুরে থাকেন, অনেক বড় একজন ব্যবসায়ী, কিন্তু এখানে আসলে কাজ করছেন, তারপরেও কেন আপনার ভাইকে এখানে জনপ্রতিনিধি হইতে হবে, বা আপনি এর বাইরে কি করতে চাচ্ছেন মানুষের জন্য, আর মানুষ কেন ভোট দিবে আপনাকে, আপনার মনে হচ্ছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ এসকে লিটন। কারণ আমার ভাই এমপি না হলে, বিগত দিনের আমার অভিজ্ঞতা, 31 বছর ধরে আমি সিঙ্গাপুরে থাকি, আমার ভাই যদি এমপি হয় তাহলে এখানে উন্নয়ন করতে হলে চেয়ারম্যান, মেম্বার, এমপিদের ডিও লাগে নাকি, ওনারা প্রজেক্ট বানায় নিয়ে যায়, তারপরে এই প্রজেক্টগুলি হয় বাংলাদেশে। তো সেহেতু আমার ভাই যদি, ছোট ভাই যদি এমপি না হয় তাহলে আমার ভাইকে তো আমি নির্দেশ দিতে পারবো না। অন্য কেউ যদি এমপি হয়, যখন আমি ওনাদেরকে বলি যে এই কাজগুলি করেন, অমুক সচিবের কাছে যান, অমুক মিনিস্টারের কাছে যান, তারা তখন আমাকে বলে যে আপনি কেন বলছেন, এগুলি আমরা দেখব। তো এই কথা যাতে না বলতে পারে, আমার ছোট ভাই শুধু আমার ছোট ভাই না, আমি তাদের গার্জিয়ান। আমি আমার ছোট ভাইকে বলতে পারবো তুমি এই প্রজেক্ট বানাও, এইটা নিয়ে মন্ত্রীর কাছে যাও, চুয়াডাঙ্গার মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করো। এই জন্যই দরকার আমার ছোট ভাইকে এমপি বানানো। আপনি কি মনে করেন, আমি যেটা বলতে চাই যে আপনি দীর্ঘদিন থেকে চুয়াডাঙ্গাবাসীর জন্য কাজ করছেন, বিভিন্নভাবে চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন সেবা করছেন, কিন্তু আজকে আপনি মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কাছে ভোট চাচ্ছেন এলাকার উন্নয়নের জন্য, আপনার কি মনে হয় যে মানুষ এর প্রতিদান দিবে? ইনশাল্লাহ। আমি যে আজকে প্রায় 2 মাস ধরে বাংলাদেশে এই চুয়াডাঙ্গা একে আমি নির্বাচনের জন্যে প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি গিয়েছি। কেউ ফিরে আসে না বড় হয়ে, আমি ফিরে এসেছি। আমি একটাই কথা চুয়াডাঙ্গাবাসীকে বলেছি যে আমি ফিরে এসেছি, আমার চুয়াডাঙ্গা থেকে নেওয়ার কিছু নাই, আমি চুয়াডাঙ্গাকে দিতে এসেছি। আমাকে আপনারা সহযোগিতা করেন, আমার ছোট ভাই যদি এমপি হয় এই চুয়াডাঙ্গার উন্নয়নের জন্য আপনাদের পাশে থেকে আমি কাজ করতে চাই। আমার সুযোগ আছে, আমার মিনিমাম কয়েকজন বন্ধু এখন সচিব, বড় বড় কর্মকর্তা, পুলিশে বলেন, সেনাবাহিনীতে বলেন, সব আমার বন্ধুরা এখন। কারণ আমার বয়স এখন 57, তারা আর কয়দিন পরে রিটায়ার্ড করবে। তা আমার ভাই যদি এমপি হয় তাহলে তাদের দিয়ে অ্যাটলিস্ট চুয়াডাঙ্গার আমি কিছু উন্নয়নমূলক কাজ করে নিতে পারবো। আপনি অনেক কর্মসংস্থান তৈরি করেছেন, এবার কিন্তু তরুণ ভোটারের সংখ্যা অনেক বেশি। এই ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে, তরুণ ভোটাররা অবশ্যই যারা উন্নয়ন করবে, মানুষের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, অবশ্যই পাশে থাকবে তো মনে হচ্ছে আপনার? ইনশাল্লাহ। কারণ দেশ যখন উন্নতি হবে, দেশে যখন উন্নয়নের ছোঁয়া লাগবে, বিভিন্ন প্রজেক্ট হবে, তখনই তো কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশের যখন কাজ হবে,
প্রচুর কর্মসংস্থান হবে, জব ক্রিয়েট হবে। আমরা চেষ্টা করব এই চুয়াডাঙ্গার বুকে বিভিন্ন প্রজেক্ট এনে আমরা জব ক্রিয়েট করার জন্য, তরুণদের জন্য একটা সুযোগ হবে কাজ করার। ইনশাল্লাহ আমরা এটা করতে পারব। মানে প্রতিশ্রুতি দিচ্ছেন চুয়াডাঙ্গাবাসীর জন্য যে আপনি এলাকার জন্য কাজ করে আপনার ভাই কাজ করবে। আমার প্রতিশ্রুতি খুব ইজি এবং ডাইরেক্ট। যদি আমার ভাই শরীফুজ্জামান এমপি হয়, তারেক রহমান যদি এদেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে এই চুয়াডাঙ্গার 64 নম্বর জেলা থাকবে না। ছোটবেলা থেকে শুনে এসেছি অবহেলিত জেলা চুয়াডাঙ্গা। আমি চুয়াডাঙ্গার আগ থেকে এই অবহেলিত শব্দটা রিমুভ করে দিতে চাই। চুয়াডাঙ্গা আর অবহেলিত থাকবে না ইনশাল্লাহ। ফারহানা, শুনলেন আসলে যেহেতু নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি আছে, নির্বাচনকে ঘিরে কিন্তু নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, বিভিন্ন কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে, এমনটি কিন্তু বলা হচ্ছিল। তবে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে, তারা বলেছে এই নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর, এবং এই ক্ষেত্রে যাতে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যায় এমনটি কিন্তু বলছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে ভোটের যে প্রচারণা, প্রত্যেকটি জায়গায় অলিতে গলিতে, চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এখন ভোটের যে আনন্দ, ভোটের যে উৎসব সেটা কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে নির্বাচনী চুয়াডাঙ্গা। লিটন, আপনাকে ধন্যবাদ।